নমস্কার, নিউজ ভ্যানগার্ডের জনপ্রিয় টকশো তক্কযুক্তি গপ্পে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চন্দন। প্রতি সন্ধ্যায় আমরা বসে যাই একটি বিশেষ আলোচনার বিষয়ে, যে আলোচনার বিষয় আমরা স্থির করি সেটা অবশ্যই রাজনীতি কিংবা রাজ্যের সামগ্রিক বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি নিয়ে চলছে জোরালো বিতর্ক এবং আলোচনা, সে নিয়ে আমাদের টেবিলেও চলে আলোচনার আসর। এক্ষেত্রে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি খুব জোরালোভাবে সামাজিক, রাজনৈতিক এবং রাজ্যের সমস্ত পরিসরেই একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই ইস্যু নিয়ে কথা বলছি। আজকে আমাদের আলোচনা থাকবে আনোয়ারা নিয়ে। হ্যাঁ, সেই আনোয়ারা। আজকে আমরা যে টাইটেলটা রেখেছি, এই টাইটেলটা হচ্ছে আনোয়ারা। রাজ্যের আনোয়ারাদের নিয়ে বুদ্ধিজীবীরা নীরব থাকেন কেন? এই নিয়ে আজকে আমাদের সাথে আছেন আলোচনার টেবিলে তমন্না মজুমদার। ও আনোয়ারা ছাত্র সমাজ থেকে প্রতিনিধিত্ব করছে। তমন্না, তোমাকে স্বাগত জানাচ্ছি। আছেন স্যার রামেশ্বর ভট্টাচার্য, উনি বুদ্ধিজীবী মহল থেকে ওনার প্রতিনিধিত্ব করছেন এবং উনি আগে আর্ট কলেজ এবং মিউজিক কলেজের অধ্যক্ষ ছিলেন এবং পাশাপাশি উনি একজন শিক্ষক। স্বাগত জানাচ্ছি স্যার। আছেন মৃণাল কান্তি দেব, উনি বিজেপির তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। আমাদের মধ্যে এসে পৌঁছবেন নকুল দাস, যিনি টিএমসির তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন। আমরা আজকের আলোচনায় যে বিষয়টি রেখেছি, আমরা আবার বলছি, সেটা হচ্ছে রাজ্যের আনোয়ারাদের ইস্যুতে বুদ্ধিজীবীরা নীরব থাকেন কেন, এ নিয়ে কথা বলবো। আর প্রথমেই আমরা যাব তমন্নার কাছে, আনোয়ারা ছাত্র সমাজ থেকে যে প্রতিনিধিত্ব করছে তমন্নার কাছে যাচ্ছি। তমন্না, গত এক মাস যাবৎ, এর থেকেও বেশি, জবে থেকে এই আনোয়ারার মৃত্যু রহস্যের ঘনঘটা শুরু, সেই থেকে তোমাদের আন্দোলন জারি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা কতটুকু সফলতা অনুভব করছো? আমরা আমাদের ডেপুটেশন যা উমেন্স পলিটেকনিকের ছাত্রীরা দিয়েছিল 10 তারিখে, তার ডেপুটেশন দেয়। তারপর প্রথম আমরা আমাদের আন্দোলন করি 13 তারিখ সিটি সেন্টারে। তখন থেকে আমাদের আন্দোলনের শুরু হয়। তারপর আমরা পরপর অনেকবার 17 তারিখ 18 তারিখ এরকম অনেকবার ক্যান্ডেল র্যালি অনেকবার আমরা লাগাতার করে গেছি। আমাদেরকে অনেকবার আটকানোর চেষ্টা হয়েছে, অনেকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে আমাদের মধ্যে, আমাদের উপর, কিন্তু আমরা থামিনি। আমরা দেখিয়েছি যে ছাত্ররা চাইলে সবকিছু করতে পারে, ছাত্ররা কোনোদিনও কাউকে ভয় পায় না, তারা চাইলে সবই করতে পারে। আমরা লাগাতার আমাদের মিছিল আন্দোলন চালিয়ে গেছি, যার ফলে দেখা গেছে গত পরশু আমরা আবার ওয়েস্ট পিএসের সামনে আমরা ধর্ণা দিই। রাত 12টা পর্যন্ত আমরা ওইখানে থাকি। কেন তোমাদের ধর্ণাটা কি নিয়েছিল? না, আমরা পরশুদিন আগে, আরো 2 দিন আগে, মানে আমরা যখন র্যালি করেছিলাম তখন আমাদেরকে ওয়েস্ট পিএস থেকে পুলিশ এসডিপিও উনি আমাদের বলেছিলেন যে আরো 7 দিন সময় চাই ওই রিপোর্টটা পেশ করার জন্য। কিন্তু 7 দিনের জায়গাতে আমরা 2 দিন পরেই আরেকটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই রিপোর্টটা বের হয়ে গেছে এবং তাদের বিষ কাণ্ড কিছু একটা ছিল। তা সেটা জানতে পেরে যেহেতু পুলিশ আমাদেরকে সত্যটা গোপন করার চেষ্টা করছে, তাই আমরা আবার সেখানে ধর্ণা দিতে বাধ্য হলাম সত্যটা জানার জন্য। তাই আমরা ওই দিন রাত্রে 12টা পর্যন্ত আমরা ওইখানে ধর্ণা দিয়ে থাকি। পুলিশ আমাদেরকে অনেকভাবে ফিরে দেওয়ার চেষ্টা করে, অনেকভাবে কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু আমরা এখানে শান্ত হয়ে যাইনি। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত সত্যটা আমাদের কাছে না পৌঁছবে এবং ওর মামা নূর আমাদেরকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, এখানেই থাকবো, দরকার পড়লে সারা রাত্র আমরা এখানে থাকবো। তারপর পুলিশ আমাদেরকে অনেক কথা বলে, যে নিবেদন করে যে তোমরা যখন আন্দোলনে ছিলে, তমন্না, তোমরা যখন রাত্রে আন্দোলন করছো, এর আগেই তো নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে আনা হয়েছিল। গ্রেপ্তার না, ওকে এখানে রাখা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু আমাদের সামনে যে রিপোর্টটা ছিল ওই রিপোর্টটা আমাদের সামনে ওরা তখনও তুলে ধরেননি। আমাদেরকে বলা হচ্ছিল আরো 7 দিন সময় চাই, কিন্তু 7 দিনের জায়গায় দেখা গেল ওটা আগেই বের হয়ে গেছে, যদিও তারা এটা আমাদের থেকে গোপন করার চেষ্টা করছিল। তো ওই দিন যদি আমরা ছাত্ররা আবার মিছিলে না নামতাম, হয়তো তারা আরো এটাকে আরো বাড়ানোর চেষ্টা করতো, আরো মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। ওই দিন আমরা এত বড় বিক্ষোভের কারণেই হয়তো বা এটা আমরা জানতে পেরেছি, রিপোর্টটা আমাদের কাছে তাড়াতাড়ি এসে পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে রাত্রিবেলায় 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত ধর্ণা দিয়েছো, সেটা কি শুধুমাত্র রিপোর্টটার জন্য, সত্যি জানার জন্য, নাকি সেই ক্ষেত্রে তোমাদের আরো একটা স্লোগান ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হবে, এমন একটা ছিল? এটা কি ছিল? আমরা বলেছিলাম যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে চাই। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি
এখান থেকে পোস্ট অফিস থেকে বেশি একটা দূর না, উনি চাইলে আসতে পারতেন। যেহেতু ছাত্ররা এত রাত্র পর্যন্ত এখানে বসে আছে, এত রাত্র পর্যন্ত এত ছোট ছোট ছাত্ররা এখানে বসে ধর্ণা দিচ্ছে, উনি পারতেন আমাদের এখানে আসে আমাদের সঙ্গে একটু কথা বলতে। যেহেতু উনিও যখন কলেজে ছিলেন, উনিও তখন আমরা যতটুকু শুনেছি উনিও ছাত্র আন্দোলন করেছেন, উনি কলেজে জিএস ছিলেন, ছাত্র আন্দোলন করে উনি এতটুকু এসেছেন। তা উনি পারতেন একবার এসে আমার সাথে কথা বলার জন্য। এটা মনে হয় না আমরা কোনো বেশি একটা দাবি ছিল। তো উনি কি এসেছিলেন? না, উনি আসেননি। ওনার তরফ থেকে কোনো বক্তব্য তোমাদের জন্য ছিল? তোমাদেরকে আমরা কোনো কিছুই ওইখান থেকে আমরা কিছুই পাইনি। তারপর তোমরা উঠে গেলে কেন? কারণ আমার যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের বলা হয়েছিল যদি আমরা এখন না উঠি, পরের দিন তারা আনোয়ার মামার যে মানে কোর্টে পেশ করা হবে ওই কাজটা ওরা আগাতে পারবেন না। ওরা অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাদের, যে বলছিলেন যে আমরা ভাই হিসেবে একটা দাদা হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চলে যাও। তাহলে ভাবলাম ঠিক আছে, পরের দিন ওনার মামাকে সকালবেলা ওখানে তোলা হবে, যদি আমরা এখন না সরি হয়তো বা কালকে ওরা কাজ করতে পারবেন ঠিকভাবে। এইভাবে আমরা এখান থেকে সরে গিয়েছিলাম। আমরা যাব, তমন্নার কথা জানলাম এবং যারা দেখছে ওরা অবশ্যই শুনলেন। এখন আমরা যাব রামেশ্বর বাবু, আপনি এতক্ষণ শুনছিলেন যে বিষয়টা তমন্না বলছে যে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে এবং ওনারা চাইছিলেন, গত পরশু রাতে বসেছিলেন যে মুখ্যমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, ওনাদের সাথে কথা বলুক, পাশাপাশি পুলিশের তরফ থেকে যে সত্য গোপনের চেষ্টা হচ্ছে সেটা যাতে উন্মুক্ত হয়, সত্যিটা সামনে আসে, তার জন্য ছাত্র সমাজ এভাবে মাঠে নেমে গেছে। সেক্ষেত্রে আপনাদের যারা আজকে আমরা অভিভাবক বা আপনাদের যারা আমরা আপনাদেরকে যাদের দেখি যে বুদ্ধিজীবী মহল বা পরিচিতি আছে আপনাদের বুদ্ধিজীবী মহলের হয়ে, আপনাদের সেক্ষেত্রে আনোয়ারা ছাত্র সমাজের এই আন্দোলনকে কতটুকু সাপোর্ট করছেন? আপনারা সাপোর্ট করছেন কি? প্রথম কথা হচ্ছে বিষয়টির পূর্বাপরটা আমরা একটু পরে জেনে নেব ডিটেলস, কিন্তু মানে ঘটনাটা যা ঘটেছে তা তো নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। একেবারে এইসব ঘটনাকে তো সাপোর্ট করা যায় না। অতএব এই প্রথম ক্ষেত্রেই এটা থাকছে। আমি বুদ্ধিজীবী কিনা জানি না, কারণ আমার যেটা দেখেছি যে যারা সাংবাদিক, যারা মিডিয়া পার্সনস বা বিভিন্ন মহল এটার পিছনে আছে, মানে সাপোর্ট করছে ব্যাপারটাকে। আর আরেকটা বিষয় যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে মানে এইভাবে একটা সামাজিক সমস্যা বলি, এইভাবে ছাত্রীরা যেভাবে আন্দোলন করছে সেটা সত্যি একটা অভিনব আন্দোলন। অত্যন্ত গণতান্ত্রিকভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে। সেই আন্দোলনের একটা সমস্যা নিয়ে সমস্ত ছাত্রী সমাজ, উমেন্স পলিটেকনিকের ছাত্রীদের দেখেছি প্রথম দিকে, এরা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় গণ অবস্থান করছে। এটা আমার কাছে একটু অভিনব লেগেছে এই আন্দোলনের রূপটাকে। এই আন্দোলনের রূপটাকে আমি নিঃসন্দেহে আমি সমর্থন করি। তো সেই ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এটা তো এই ধরনের ঘটনা ঘটা উচিতই নয়, এতটুকুই আমি বলতে পারি। পরে আরো অবশ্যই আলোচনা অবশ্যই হবে স্যার। সেই ক্ষেত্রে আপনি বলছেন এরকম একটা দুর্ভাগ্যজনক, পাশাপাশি যে আন্দোলনটা ওরা করছে এবং কিছু আপনি যা দেখেছেন এবং এই যে মেডিকেল কলেজ, এই টিআইটি কলেজের ছাত্রীরা বা আনোয়ারা ছাত্র সমাজ থেকে যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো অভিনব এবং রাজ্যে এটা হওয়াটা বাঞ্ছনীয় এবং প্রয়োজন ছিল, বা এরকমটা আপনি দেখে অভিভূত হয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য ছাত্রী সংগঠনগুলো, কিছু এক দুটো ছাত্রছাত্রী সংগঠন এটাও দাবি করেছে যে এরকম রাস্তায় বসে থাকা এটা জনদুর্ভোগ। এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এটা নাকি জনদুর্ভোগের সৃষ্টি করছে, এরকমও এসেছে একটা বিশেষ ছাত্র সংগঠন থেকে। এটা এসএফআইয়ের তরফ থেকে নীলাঞ্জনা উনি পোস্ট করেছিলেন। তো এরকম ক্ষেত্রে আপনার কি মন্তব্য? এরকম ক্ষেত্রে আপনি কি বলছেন? সেটা তিনি কেন এই মন্তব্য করেছেন বা সেটার দায়িত্ব আর আমার নয়, তিনি এটাকে এইভাবে দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে তাদের সহপাঠীকে এইভাবে মেরেছে, তারা এইভাবে মানে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু। এবং সহপাঠীরা আজকাল তো দেখছি মুশকিল হচ্ছে, আজকাল তো এরকম মৃত্যু ঘটে যায় কিন্তু কেউ কারো পাশে দাঁড়ায় না। হ্যাঁ, এত আইসোলেশনে থাকে, এই সামাজিক সবাই আইসোলেশনে থাকে। এইটা আমার কাছে একটা মনে হয়েছে যে এই যে সহপাঠীদের মৃত্যুতে সব যে ছাত্রছাত্রীরা পাশে এসে দাঁড়িয়েছে, পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমি অত্যন্ত মানবিক মনে করেছি এই আন্দোলন। অবশ্যই আমরা আসবো মৃণাল বাবুর কাছে। মৃণাল বাবুর সাথে আলোচনা হচ্ছে এবং আমরা শুনলাম তমন্নার কথা শুনলাম, যেটা আপনারা একটা দলের
আপনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন, অবশ্য আপনার দলের দিকে যে প্রশ্নটা যাবে বা জানতেও চাইবে মানুষ, আপনাদের দলের থেকে বা বিজেপি দলের থেকে সেরকম আজকে যে আনোয়ারার ঘটনাটা ঘটলো, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে 12টা পর্যন্ত আন্দোলন করছে, সেই ক্ষেত্রে আপনাদের দলের রাজনৈতিক দল অনেক বিষয় নিয়ে আলোচনা করে, আন্দোলন করে, আজকে এই আন্দোলনে আপনারা কোথায়? প্রথমেই বলি, যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা যে মেয়েটা মারা গেছে ওর সহপাঠিনী যারা আছে পলিটেকনিকের বা স্কুল লেভেলের তারা শুরু করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি শুরু থেকেই একটা স্ট্যান্ড নিয়েছিলাম যে এই নিরপেক্ষ আন্দোলনটাকে নিরপেক্ষভাবেই চলতে দেওয়া উচিত। যদি এই যেমন ধরুন সেদিনকে তারা রাত্রিবেলায় পথ অবরোধে বসেছিল, আমরা চাইলে কি পারতাম না? আমাদের যুব মোর্চা আছে, মহিলা মোর্চা আছে, আমরা গিয়ে এদের পাশে দাঁড়াই, একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ালেই হয়ে গেল। কিন্তু আমরা চাইনি সেটাকে রাজনীতিকরণ করতে। এটা নিরপেক্ষভাবে, দেখুন এটা ফ্যাক্ট। এখান থেকে শিক্ষণীয় ব্যাপারটা কি জানেন তো? এ রাজ্যের তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী যারা নিজের কলম এবং মগজ এই দুটোকেই একটা বিশেষ জায়গায় বন্ধক রেখে দিয়েছেন, তাদের জন্য এটা শিক্ষণীয়। কেমন? আজকে এই যে ছাত্রছাত্রীরা, তারা দেখুন রাজরোষের ভয় আছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক হুমকি ধমকি এটসেট্রা তো আছেই, সবকিছু উপেক্ষা করে যেভাবে এগিয়েছে সেটাকে কুর্নিশ জানিয়েছি আমরা। হ্যাঁ, আজকে দেখুন এই নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা আমার খুব মনে পড়ছে, অনেকগুলো কবিতাই মনে পড়ছে, আমি বলবো। একটা কবিতা আছে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই শুরুটা কি জানেন? শুরুটা এরকম ভাবে করেছেন, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। শেষ লাইন বুদ্ধিজীবীদের জন্যে, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। আজকে নবারুণ ভট্টাচার্যের মতো আমি যুব সমাজের একজন প্রতিনিধি, আমার রাজনৈতিক দল ভুলে যান আমি ভারতীয় জনতা পার্টি করি, কোন দল করি, আমিও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ছিলাম। কেমন? এই আনোয়ারা আমার ছোট বোন, আপনার ছোট বোন। আজকে নবারুণ ভট্টাচার্যের ভাষায় আমি বলছি, ত্রিপুরা রাজ্যের প্রগতিশীল যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে আমি ঘৃণা করি। ঠিক আছে? আর এই যে ছাত্র সমাজ আজকে উঠে মানে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটাও দেখুন এই বামপন্থীরা 70-এর দশকে যার কবিতা আওড়াতো, সেই নবারুণ ভট্টাচার্যের কবিতা, ওই ট্রাম পুরানোর যুগ। কেমন? এই মানে নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা আছে, লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান। একদম মানে শুরুর দুটো লাইন আর শেষ দুটো লাইন বলবো। শুরুর দুটো লাইন হচ্ছে, আমাদের মার খাওয়াটাই তো ইতিহাস। যুগে যুগে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে, এবং ছাত্ররা মার খাবার কারণেই ছাত্ররা আন্দোলনমুখী হয়ে উঠেছে। সেটা আপনি ত্রিপুরা রাজ্যের 70-এর দশকে দেখুন। এই যে বলছিল মুখ্যমন্ত্রী এক সময় ছাত্র নেতা ছিলেন, ঠিক আছে, এখন উনি মুখ্যমন্ত্রী হয়েছেন ত্রিপুরা রাজ্যের। ত্রিপুরা রাজ্যে একজন ছাত্রী নৃশংসভাবে খুন হয়েছে, প্রশাসন সেটাকে ধামাচাপা দেবার চেষ্টায় ছিল। ছাত্রছাত্রীরা ওনার বাসভবনের থেকে যথেষ্ট মানে নিকটবর্তী একটা প্লেসে ছিল, লোকেশনে ছিল, ওনার যাওয়ার সময় হয়নি, কিন্তু উনি ফ্লাইট চড়ে হায়দ্রাবাদ চলে গেছিলেন রোহিত ভেমুলার পরিবারকে এবং তাদের বন্ধু বান্ধবদের সমবেদনার জন্য। এটা দ্বিচারিতা না? তো যাই হোক, যেটা নবারুণ ভট্টাচার্যের কবিতা বলছিলাম, এখানে কোনো মুখ্যমন্ত্রী, কোনো বুদ্ধিজীবীর কারোর পাশে দাঁড়ানোর প্রয়োজন নাই। আমি বলছি তো, আনোয়ারা সমাজ তোমরা একলা ছিলে, রবীন্দ্রনাথের ভাষায় একলা চলো তোমরা। নবারুণ ভট্টাচার্যের দুটো লাইন বলি, আমাদের মার খাওয়াটাই তো ইতিহাস, আর আমাদের মারাটাই যেন নিয়ম। আর শেষের দুটো লাইন কি জানো? না না, আমি শেষ করে ফেলি। আমি আরো ছাত্র সমাজকে বলি, যারা লাথি মারে, আনোয়ারাকে তো লাথি মারা হয়েছিল না তলপেটে। নবারুণ ভট্টাচার্য কি বলেছেন জানো? বলেছেন, যারা লাথি মারে ইতিহাস তাদের মুছে ফেলে, আর যারা লাথি খায় তারাই হাত মুঠো করে উঠে দাঁড়ায়। আনোয়ারা ছাত্র সমাজ, তোমরা লাথি খেয়েছো, তোমরা হাত মুঠো করে উঠে দাঁড়িয়েছো। মৃণাল বাবু, আপনার কবিতাগুলো যথেষ্ট হৃদয়গ্রাহী এবং হৃদয় বিদারক, যে একটা প্রশ্ন তোলে। কিন্তু বুদ্ধিজীবীদের নিয়ে চর্চা হচ্ছে, তো আমি একটু নিজেকে আতেল হবার চেষ্টা করছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আজকে আপনি বুদ্ধিজীবীদের প্রসঙ্গ কতটুকু বলেছেন। আজকে ত্রিপুরা রাজ্যের আনোয়ারা, বিনা, বিথিকা, অনেক অনেক ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক, যখন আপনার রাজনৈতিক দল নিয়ে বলা হচ্ছে, আপনি পাশ কেটে যাচ্ছেন, আপনি বলছেন এটাকে নিরপেক্ষ রাখার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনাদের সেখানে যে আপনারা যখন অন্যখানে, আজকে একটা মেয়ে দিল্লিতে কোনো ঘটনা হলো, ধরুন নির্ভয়া, আপনারা এখানে মাঠ গরম করে ফেললেন, আজকে আপনারা আমি কথাটা বলি, আমরা আজকেও আমাদের আন্দোলন হয়েছে, যখন আমরা রাজপথে আন্দোলন করিনি, কিন্তু আপনি দেখেছেন এই রাজ্যের যে কোনো মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন, এখন সোশ্যাল মিডিয়া কিন্তু আন্দোলন গঠনে একটা
জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের অ্যাক্টিভিস্টরা, আমাদের কার্যকর্তারা সর্বদা এটা নিয়ে সক্রিয় থেকেছেন, কিন্তু বিষয়টার সেন্সিটিভিটি বোঝার চেষ্টা করুন। আমরা বারবার বলছি, মানে আমাদের আজকে যদি আমরা আন্দোলন করতে পারি, তো ওই দিন রাত্রিরে তাদের পাশে দাঁড়ানোটা কোনো বড় ব্যাপার ছিল না, কিংবা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে ফেলাটা কোথায় কোথায়, এটা ঠিক না। আমরা কতগুলো মানে আন্দোলনের একটা বিষয়ের সেন্সিটিভিটি বুঝতে হয়, হ্যাঁ, এই সেন্সিটিভিটি বুঝে আমরা বলেছিলাম যে আনোয়ারা ছাত্র সমাজ নিরপেক্ষভাবে এগিয়ে যাক, আমরা পাশে আছি। হ্যাঁ, এবং এর আগেও আমরা কিন্তু আমাদের নেতৃত্বরা, উচ্চপদস্থ যারা অফিসার আছেন, প্রশাসন আছেন, তাদের সঙ্গে নানাভাবে আমাদের কথা হয়েছে। আমাদের প্রদেশ সভাপতি উনি নানাভাবে এসপির সঙ্গে মানে বিভিন্ন সময়ে আপনার খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে আনোয়ারা ছাত্র সমাজ যে আন্দোলনটা শুরু করেছে তার একটা কনক্লুশনে অ্যাটলিস্ট পৌঁছাক, তারপরে আমরা মাঠে নেমে বাকিটা দেখবো। দেখুন, আনোয়ারা ছাত্র সমাজের আন্দোলনের ফলে একজন গ্রেফতার হয়েছে, শুভ কালপিট মামাটা ছিল তো অ্যাকিউজড। আন্দোলন কিন্তু বিষয়টা কিন্তু শেষ না। এখন আমরা ভারতীয় জনতা পার্টি দেখব যে সেদিন যে ডাক্তাররা ভুলভাল রিপোর্ট দিয়েছিল, উনি কেন এটা দিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে ভুলটা করেছিলেন না কোনো শাসক দলীয় অঙ্গুলি হলো না। ঠিক আছে, এইগুলো হচ্ছে রাজনীতির বিষয়। এবং আমরা যাচ্ছি নকুলবাবুর কাছে। নকুলবাবু এসে পৌঁছে গেছেন আমাদের আজকের আলোচনায়। নকুলবাবু, যে বিষয়টা আজকে আপনি হয়তো শোনেননি, তমন্না বলছিল, আপনি এসে পৌঁছতে পারেননি, তমন্না বলছিল যে দীর্ঘ 1 মাস বা এর থেকেও বেশি ওরা আন্দোলন করছে। ওই দিন রাস্তাতেও বসেছে, 12টা 12:30 দিকে ওরা রাস্তাতে বসেছে এবং চাইছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলুক, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগে মুখ্যমন্ত্রী হওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে ওদের কাছে ইতিহাস আছে যে উনি একজন ছাত্র নেতা ছিলেন। এ বিষয়ে আলোচনা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন যে বা জানতেও চাইবে যে আপনাদের যে দল, আপনারা যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নেমে যান, আপনারা যারা কথায় কথায় আন্দোলন করেন, যে আজকে মুখ্যমন্ত্রী বলুন, যিনি পাশে ছিলেন আন্দোলন, ছাত্রছাত্রীরা বলছে উনি আসতে পারতেন কিন্তু আসেননি, আজকে রাজ্যের অভিভাবক বা রাজ্যের বয়োজ্যেষ্ঠ আপনারা আজ কোথায়, আপনাদের দল কোথায়? আসলে আমাদের দলের পক্ষ থেকে আমরা বিষয়টাকে এর আগেই নিন্দা জানাইছি, এবং আমাদের দলের যারা ছাত্র সংগঠন তারা এর আগেও আন্দোলন করেছে, হয়তো 2-1 দিন আগেও দেখেছেন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছেন, এবং তারপরেই কিন্তু এই ডাক্তার অ্যারেস্টের এই ঘটনাগুলি ঘটছে। সুতরাং আমরা আমাদের যেটুকু করার দরকার আমরা করছি, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন যদি করতে হয় আমরা সেটাও দেখব। আমরা এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করি না। তো আজকে দেখছেন যে এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা দৈনন্দিন ঘটনায় দাঁড়াইছে। প্রতিদিন প্রায় 1টা-2টা রেপ, গ্যাংরেপ, এইরকম যে নৃশংস ঘটনা, জঘন্যতম যে ঘটনা ঘটে চলছে, এবং সেখানের মধ্যে কিভাবে, এটা তো সবচেয়ে একটা দৃষ্টান্ত যে একটা মেয়েকে কীভাবে খুন করে জ্যান্ত কবর দিয়ে দিল, তার আঙ্গুল হাত তখনও নাকি নড়ে, আমরা যতটুকু পত্রপত্রিকার রিপোর্টে দেখলাম। তো এইরকম একটা জঘন্য ঘটনার মধ্যে সেখানে তাদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এরকম বহু ঘটনা উদ্ধৃত করতে পারবো। তেলেমুড়ার একটা ঘটনা, সেই মেয়েটা 10ম শ্রেণীর ছাত্রী, সেই মেয়েটা তার বাড়ি থেকে সন্ধ্যার সময় তুলে আনা হলো, 2 দিন তাকে আটকে রাখা হলো, যাচ্ছেতে অত্যাচার করা হলো। তারপরে দেখা গেল সেই কল্যাণপুর হাসপাতাল, তেলেমুড়া হাসপাতাল, শেষে জিবি হাসপাতাল, এখান থেকে যখন ছাড়া হলো, তার যে কারণে ধরা হলো এর কোনো উল্লেখ মাত্র নাই। অর্থাৎ সমস্ত রিপোর্টগুলোকে চেঞ্জ করে দিল যে এজিপ এটা একটা ব্যথা বেদনার ঘটনা, এটা কোনো রেফের ঘটনাই না। এই যে মানে আজকে যে 2জন ডাক্তার ধরা পড়ছে, আমি সবচেয়ে বেশি মনে করি যে এটা ছাত্রদের সাফল্য, এবং এটা আজকে এই জঘন্য কাজটা কীভাবে হচ্ছে এটা উন্মোচনের জন্য একটা অন্যতম দিক। আমাদের গন্ডাছড়া হরিপুর গ্রামের 7ম শ্রেণীর একটি ছাত্রী এইভাবে রেপ হয়ে গেল। তারপরে পুলিশ যে আসামি তাকে আনার পরে সে মেয়ের কাপড় চোপড় কোথায় কী ছিল সমস্ত সে বের করে দিল, কনফার্ম হচ্ছে সেই হচ্ছে আসল রেপিস্ট। তারপরে সেখানে কি করলো, পুলিশ রিপোর্টে কি আসলো, পোস্টমর্টম রিপোর্ট, বডি ওয়াজ ডিকম্পোজ, ইট ইজ নট নোন ওয়েদার ইট ওয়াজ রেপ অর নট। তাহলে এরকম কেন হচ্ছে, আপনি কি দেখছেন এর পেছনে? তাহলে কি করছে? এবং এটাই আমাদের ত্রিপুরা রাজ্যে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল, শাসক দল সরাসরি এই সমস্ত কাজে মদত দিচ্ছে এবং এই সমস্ত করাচ্ছে, যেটা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ঘৃণ্যতম ঘটনা, যেটা ভারতবর্ষের আর কোথাও হচ্ছে না, ত্রিপুরায় হচ্ছে। এবং এটা শুধু আমার বক্তব্য না, আমাদের প্রাক্তন বিচারপতি গুপ্তা যখন ছিলেন, তিনি যাওয়ার সময় এর রুট ম্যাপ টু ত্রিপুরা
লিখে গেছেন, সেখানে তিনি বলে গেছেন যে ত্রিপুরা রাজ্যে এই খুন এবং ধর্ষণের বিচার না হওয়ার একটাই কারণ যে এখানে পুলিশ তার যে ভূমিকা সেই ভূমিকা তারা পালন করছে না, বরং সেটা মিসহ্যান্ডেল করছে। ঠিক একইভাবে সেই আইনজীবী যারা থাকে, সরকারি আইনজীবী, সেটা দলীয়ভাবে সেখানে রিক্রুট হয়, তার কোনো নিয়ম নীতি থাকে না, ওরা আরেকটা করছে। কাজে একদিকে সরকারের যেটা মূল যন্ত্র যেখানে সেই আইনজীবী, আর একদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, ওরা নিজেরাই এই সমস্ত কাজে জড়িত এবং এটা শাসক দল সরাসরিভাবে সেখানে এই সমস্ত ঘটনাগুলি করছে বলছে। যার জন্য আজকে ত্রিপুরা এমন একটা গ্রেভিয়াস্ট পজিশনের মধ্যে পৌঁছে গেছে। এবং দেখবেন দিল্লিতে যখন নাকি নির্ভয়া কাণ্ড ঘটে, এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালা, কিন্তু ত্রিপুরায় যখন প্রতিদিন ঘরের কোনো ঘটনা ঘটে চোখ বুঝে বসে থাকে। কেন? হ্যাঁ, কেন? এর পেছনে কি? একই তো জিনিস। আজকে সিপিএম করে আপনি সিপিএম করেও মা বোনেরা রক্ষা পাচ্ছে না। আজকে বলুন ত্রিপুরা রাজ্যে এই যে ঘটনাগুলি ঘটছে, বিরোধী দলের কোনো লোক করছে? বিরোধী দলের একটা লোক যদি করতো, সিপিএম তো রাস্তা আকাশ হাতে তুলে নিত। বিরোধী দলের লোক করছে, একই দলের মধ্যে একই সমস্ত ঘটনা হচ্ছে। আজকে সেই দলটা পর্যন্ত করে মায়েরা বোনেরা রেহাই পাচ্ছে না, ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে রেহাই পাচ্ছে না। কাজে সভ্যতার একটা ধ্বংসস্তূপের, এটা বর্বরতার কোন স্তরে একটা স্টেট পৌঁছতে পারে, একটা রাজ্য পৌঁছতে পারে, এইগুলি হচ্ছে আজকে আনোয়ারা হচ্ছে একটা অন্যতম দৃষ্টান্ত। আর এদের মুখে চোপটাঘাত দেওয়ার জন্যই ছাত্র সমাজের যে আন্দোলন, সে আন্দোলন অভিনন্দনযোগ্য। এবং আজকে ত্রিপুরা রাজ্যে সচেতন গণতান্ত্রিক মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন অভিনন্দনযোগ্য। এই আন্দোলনের কাছে নথি স্বীকার করেই আজকে মূল রহস্য আজকে বের করতে বাধ্য হচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আজকের মূল বিষয়টা। কাজে আমাদের স্টেট ত্রিপুরা রাজ্য কোথায় আছে, কোন জায়গায় আছে, আইন শৃঙ্খলার কোন জায়গায় পড়ছে, এই চিন্তা করলেও আমাদের শিহরিত হয়ে উঠতে হয়। এখানে মানুষের ন্যূনতম কোনো অধিকার নাই। তার ফান্ডামেন্টাল রাইট অফ সে রাইট টু প্রপার্টি, রাইট টু লাইফ এখানে সম্পূর্ণভাবে ইনসিকিউর, এখানে কোনো সিকিউরিটি নেই। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বাস্তব কন্ডিশন। কাজে এই কন্ডিশনের মধ্যে একমাত্র ডেমোক্রেটিক মুভমেন্ট শক্ত করা ছাড়া, সমস্ত অংশের মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে কন্ডেম করা ছাড়া, রাস্তায় নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এটা আমরা মনে করি। এবং সেই কাজটা আমরা সবসময় করছি, আগামী দিনে আমরা করবো। হ্যাঁ, নকুলবাবু আসবো। আমি তমন্নার কাছে যাবো। তমন্না, আজকে তোমরা যে আন্দোলন করছো সেই ক্ষেত্রে তোমাদের অভিভাবক মহল, যেমন ধরো আজকে যারা রাজ্যের, তোমরা কি মনে করো যে কোথাও না কোথাও তোমরা সাপোর্ট পাচ্ছ না অভিভাবকদের তরফ থেকে, বা কিছু বা পাচ্ছ, কি মনে হচ্ছে? আমি প্রথমেই বলছি, আমরা যখন প্রথমে আন্দোলন শুরু করি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেদের মানে একত্র করার চেষ্টা করেছিলাম। সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছিলাম আমাদের সাহায্য দরকার, আপনারা আসুন। কিন্তু এটা আমার নিজের তরফ থেকে আমি খুব হতাশ হই যখন আমি দেখি যে ছোট ছোট ছাত্রছাত্রীরা আমরা সবাই একত্র হয়ে রাত 12টা পর্যন্ত রোডের মধ্যে থাকি, রোড ঘেরাও করি, কিন্তু আমাদের যে অভিভাবক মণ্ডল আছে বা বুদ্ধিজীবীরা আছে, তাদের কেউকে আমরা আমাদের পাশে পাই না। যখন তারা জানে যে আমাদের দরকার, আমাদের তাদের সাহায্যের দরকার, আমরা ছাত্র সমাজ একা কিছুই করতে পারবে না, এত শক্তিশালী আমরা না, আমাদের তাদের সকলের সাহায্যের দরকার। কিন্তু যখন তারা দেখি তাদের আমরা পাই না। বলতে গেলে আমাদের ভারতে অনেকে আছে, যেমন হিউম্যান রাইটস, অনেক ছাত্র দল, অনেক কিছুই আছে, কিন্তু যখন আসলে তাদের দরকার হয় তখন তারা কেউই আমাদের সাথে থাকে না, কাউকে আমরা পাশে পাই না। যখন বহিরাজ্যের অনেক ঘটনা হয় তখন আমাদের ত্রিপুরাতে অনেক অনেক হল্লা হয়, হইচই হয়, অনেক মিছিল হয়, কিন্তু আমাদের রাজ্যের এক একটা মেয়েকে এভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এত তাদের উপর অত্যাচার করা হচ্ছে, গৃহস্থ হিংসা, যাই হোক, প্রতিদিন কোনো না কোনো মেয়ে হিংসার শিকার হচ্ছে, কিন্তু তখন তাদের সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসছে না। কিন্তু বলতে গেলে আমাদের এখানে সংগঠনের অভাব নেই, অনেক সংগঠনই আছে, কিন্তু সাহায্যের বেলা কেউই নেই। বুদ্ধিজীবীরা আছেন, হিউম্যান রাইটস, অনেক অনেক সংগঠন আছেন, ছাত্র সংগঠন, বলতে ছাত্র সংগঠন বৃহত্তর সংগঠন, অনেক বড়। ছাত্র আমাদের ত্রিপুরাতে কত ছাত্র, কিন্তু যখন আমরা নামি, ওই দিন আমরা যখন নামলাম 30 জন ছাত্র আমরা ছিলাম যখন প্রথমে আমরা নামলাম, তারপর আস্তে আস্তে কমতে কমতে কত 5 জন, 6 জন, 7 জন, এতজনই ছিল। ইভেন যারা উমেন্স পলিটেকনিকের যারা ছাত্রীরা ছিল প্রথম দিকে তারাই শুরু করেছিল, তাদের দেখেই আমরা এসেছিলাম। তারপর 13 তারিখে যখন এসডিএম এসেছিল, আমরা এসডিএম পুলিশরা উমেন্স পলিটেকনিকের প্রিন্সিপালকে ডাকিয়েছিল
তো প্রিন্সিপাল আসার পর আমি নিজে এসডিএম কে বলেছিলাম যে এখন তো ওদের উপর প্রেসার ক্রিয়েট করা হবে, ইয়ার ব্যাগ বা এরকম ধমকি দেওয়া হতে পারে। তখন এসডিএম ইভেন পুলিশও আমাদেরকে বলেছিল যে এটা এত ইজি না, যে কারোর উপর ধমকি দেওয়া, ইয়ার ব্যাগ দেওয়া এত ইজি না। কিন্তু পরবর্তী সময় দেখা গেল ওই পুলিশ প্রশাসনই গিয়ে কলেজে গিয়ে ধমকাচ্ছে। তাহলে পুলিশের এত বড় হিম্মত কি করে হয় যে তারা স্টুডেন্টদেরকে কলেজের ভিতরে ঢুকে ধমকায়? তারা বলে, তারপর যারা গার্জিয়ান আছে, অনেক পুলিশের সঙ্গে অনেক গার্জিয়ানের হয়তো জান বেজান আছে, তারা পুলিশরা তাদেরকে বলছে আপনার মেয়ে তো সাবধান করে দিন, একটা ক্যারিয়ারের ব্যাপার আছে, সাবধান করে দিন, বলেন এসবে যেতে না যেতে। পুলিশ এটা তোমার কাছে কেমন লাগে? পুলিশ কি এইভাবে ধমকাচ্ছিল? এইভাবে ধমকাচ্ছিল। তারপর যে পুলিশ কলেজের যে প্রিন্সিপাল উনিও বলছিলেন ইয়ার ব্যাগের ধমকি টমকি দিয়েছিলেন। তারপর এইভাবে না করে একদম ডাইরেক্টলি কি করেন, পরপর তাদের এক্সাম ফেলে দিলেন যাতে ওরা এইসবে না আসতে পারে। এক্সাম যেহেতু টেকনিক্যাল কলেজের মেয়েরা, ওরা তো আর ক্যারিয়ারে সচেতন থাকবেই, তো এক্সামের জন্য ওরা আসতে পারছিল না, এভাবে ওদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছিল। তা আমি একটা কথা বলতে চাইবো ওই গার্জিয়ানদের যারা ওই মেয়েদেরকে আসতে দিচ্ছে না, আমাদের দেশের সৈনিকরা যারা বর্ডারে থাকে, হ্যাঁ, যদি ওই মা বাবারা যদি ভাবে যে আমার ছেলে বর্ডারে যাবে, ওকে তো গুলি করে মেরে ফেলা হবে, রোজ গুলি করে মেরে ফেলছে, এটা ভেবে যদি বর্ডারের সৈনিকদেরকে না পাঠায়, তাহলে আমরা কি বেঁচে থাকতে পারবো? পাকিস্তানিরা বা অন্য দেশে ওরা কবে এসে আমাদেরকে হয়তো মেরে ফেলতো। তাহলে সেম এখানে যদি কেউই যদি না আগায় এই ভেবে যে কি হবে পরে কি হবে, এটা ভেবে যে কেউই সামনে না আগায়, তাহলে হয়তো বা কেউই কোনোদিন ন্যায় পাবে না। সবাই যদি এটা ভেবে ভয় পেয়ে পিছুপা হতে থাকে যে আমাদের কি হবে পরে চিন্তা করে আগেই না আসে, কেউই যদি একটা আওয়াজ না তুলে, তাহলে ত্রিপুরাই থেকে যাবে। হ্যাঁ, আসবো তোমার কাছে, আসবো তোমার না, তুমি অনেক আরোপ লাগিয়েছো এবং এটা একটা তুমি দেখিয়ে দিয়েছো আঙ্গুল দিয়ে যে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আজকে পুলিশ প্রশাসন এবং অধ্যক্ষ যেখানে এরকম ভূমিকা নিয়েছে, আসলে এটা একটা প্রশ্নের বিষয়। চিন্তা করুন যে আমাদের ভারতবর্ষের সিস্টেমটা, প্রশাসন আজকে কোথায় আমি ত্রিপুরার কথা, শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের সিস্টেমটা আপনি চিন্তা করুন, এখানে একটা নাবালিকা রেপ হতে পারে কিন্তু একটা নাবালককে ফাঁসি দেওয়া যেতে পারে না, কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি তুমি কথার এই একটা বক্তব্যে এটা উঠে আসছে যে তোমরা বুদ্ধিজীবীদের আজকে পাচ্ছ না, যারা আমরা তো আশা করছি যে আমরা ছাত্র সমাজের পাশে কেউ না তো এটলিস্ট আমাদের যে অভিভাবকরা আছে, বুদ্ধিজীবীরা যারা জ্ঞানের ভান্ডার যাদের কাছে আছে, তারা এটলিস্ট বুঝবে বিষয়টা গুরুত্বটা বুঝবে, এটলিস্ট তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু যখন আমরা তাদেরকেও আমাদের পাশে পাচ্ছি না, আমরা খুবই হতাশ অনুভব করছি যে যাদের কাছ থেকে আমরা মানে এক্সাম্পল নেব যে তারা এরকম করছে, আমরা ফিউচারে আরো বড়, তারা আমাদেরকে সাহস যোগাবে যে না যাও। আমাদের একটা এমন কথা না যে ওরাও আমাদের সাথে এসে রোড ব্লক করবে, এরকম কথা না, বাট এটলিস্ট একটা অ্যাডভাইসারিও থাকে যে তোমরা এরকম করো, আমরা আছি, একটা মানসিক একটা নৈতিক একটা সমর্থন থাকে। ওই সমর্থনটুকু আমরা পাইনি ওদের কাছ থেকে। আমি আসছি এখন, একটু বিরতি নিতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এর আগে ছোট্ট একটা কমেন্টস নেব। আমি প্রথম এই ক্ষেত্রে মৃণাল বাবুর কাছে যাব। মৃণাল বাবু, যেটা তমন্না বলল যে আজকে বুদ্ধিজীবীদের বা বড়দের অভিভাবকদের যে সাপোর্ট, মোরাল সাপোর্টটা পর্যন্ত ওরা পাচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে ওদের সাপোর্টের কি? এক্ষেত্রে তো প্রশাসন, এই যে আপনারা বলছেন আপনাদের রাজনৈতিকভাবে, ওনারা রাজনৈতিকভাবে বিভিন্ন জন পেছন থেকে সাপোর্ট করবে বলছেন এবং করছে, সেই ক্ষেত্রে আজকে বুদ্ধিজীবী উপর বা অভিভাবক মহলের উপর এই আঙ্গুল ওঠার কারণটা কি? এটা কেন? এটা তো হচ্ছে দেখুন টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি, মানে অন্যের মেয়ে আক্রান্ত হয়েছে তাতে আমার কি। বুদ্ধিজীবীরা হচ্ছেন, বললাম, মগজ এবং কলম দুটোই একটা বিশেষ জায়গায় বন্ধক দেওয়া আছে, ঠিক আছে, তারা দেখেন না। তো ব্যাপার হচ্ছে, আমি বলবো যে বুদ্ধিজীবীদের আজকে যে নিয়ে আলোচনাটা হচ্ছে, ত্রিপুরার বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনাটা করা ইটস ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে, ইটস ওয়েস্ট অফ টাইম। আমি শুধু একটা বলবো, এই মানে ত্রিপুরার প্রগতিশীল মার্কা বুদ্ধিজীবীদের জন্য, তাদের জন্য মার্টিন নমুলা, আমি আজকে একদম তাদের ভাষায় কথা বলবো, কেমন চেষ্টা করবো, একটু আতেল হওয়ার চেষ্টা করছি আজকে, কেমন? মানে মার্টিন নমুলা একটা বিখ্যাত পংক্তি আছে, জানেন, এটা কমিউনিস্টে খুব আওড়ায়, এটা তাদের জন্য আজকে প্রযোজ্য। ফার্স্ট দে কেম ফর দ্য কমিউনিস্টস, আই ডিড নট স্পিক আউট বিকজ আই ওয়াজ নট এ কমিউনিস্ট। দেন দে কেম ফর দ্য ট্রেড ইউনিয়নিস্টস, I did not speak out because I was not a trade unionist. Then they came for the Jews, but I did not speak out because I was not a Jew. Then they came for me and there was no one left to speak out for me.
মানে ওরা যখন কমিউনিস্টদের মারতে এসেছিল আমি প্রতিবাদ করিনি, আমি কমিউনিস্ট না। জিউসদের মারতে এসেছিল আমি প্রতিবাদ করিনি, আমি জিউস না। ট্রেড ইউনিয়নিস্টদের মারতে এলো আমি প্রতিবাদ করিনি, আমি ট্রেড ইউনিয়নিস্ট নই। কিন্তু তারা যেদিন আমাকে মারতে এলো সেদিন আমাকে বাঁচাবার জন্য, কথা বলার জন্য কেউ নেই। তো এ রাজ্যের অভিভাবক সমাজের প্রতি এটুকুন বলবো, আমিও ছাত্র, মানে আমিও একজন গবেষক, এই মানে যুব সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করি, আমারও মা বাবা আছে এখানে যারা বসে আছেন, আমাদের অভিভাবক বলবো যে আপনাদের জন্যই কবিতাটা প্রযোজ্য রইল। আজকে যেদিন আপনার মেয়েকে মারতে আসবে না সেদিন দেখবেন কোনো আর আনোয়ারা ছাত্র সমাজ না, সেই ক্ষেত্রে আজকে রবীন্দ্রনাথের দুটো লাইন আমি বলতে যাবো। একটা কবিতাতে ছিল, আমাদের দেশে যারা প্রবীণ তাদেরকে দেখতে লাগে মানে তারা ঘুমায় যেন চিত্রপটে আঁকা ছবির মতো, মানে ওদের চোখ কান সবই ঢাকা থাকে, ওরা কিছু দেখেও দেখতে চায় না। আর যে ছবি থাকে না ওয়ালে লাগানো ছবি, তারা ওটার মতোই ঝিমাতে থাকে। কারণ তারা সবকিছু দেখে, সবকিছু বুঝে, সবই দেখে, কিন্তু তারা তবু এগোতে চায় না, কিছু করতে চায় না। আর যখন নবীনরা কিছু করতে যায় তখন তাদেরকেও বাধা দেয়। এইটাই হলো আমাদের দেশের প্রবীণদের। এই ত্রিপুরার যে মানে তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী, এদের জন্য শঙ্খ ঘোষ একদম সলিড কথা বলেছেন ভাই। কি বলেছেন জানেন? এরা হচ্ছে এই আপনার বাইরে লেনিন ভেতরে শিব, মানে সাংঘাতিক রকম হিপোক্রেটস দেয়ার। সেই ক্ষেত্রে এখন প্রশ্ন আসতেই পারে যে আপনারা বারবার বলছেন যে ত্রিপুরার বুদ্ধিজীবীরা সেরকম, সেই ক্ষেত্রে কেন আন্দোলন করছে না বা ওদের সাহায্য করছে না, আজকে এই বিষয়ে আলোচনা হচ্ছে। তো আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসব আলোচনায়। এবং আজকে আলোচনা হচ্ছিল যে আনোয়ারা ইস্যুতে রাজ্যের বুদ্ধিজীবীরা নীরব কেন। এ নিয়ে বুদ্ধিজীবীদের উপর অনেক আঙ্গুল তোলা হচ্ছে এবং বলা হচ্ছে সেক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত এবং সত্য, যে সত্যি কি ওনারা নীরব, সত্যি কি আজকে যে আঙ্গুল তোলা হচ্ছে বাইরের ইস্যুতে ওনারা রাস্তা গরম করে ফেলেন, কিন্তু ত্রিপুরার কোনো ইস্যু হলে কোনো না কোনো একটা বিষয় নিয়ে ওনারা চুপ করে যান। কেন চুপ করে যান? এর পেছনে কারণ কি? বুদ্ধিজীবীরা নীরবই থাকেন কেন রাজ্যের ইস্যুতে? এ নিয়ে কথা বলবো, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে আসছি। নমস্কার, বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম যে আনোয়ারার মতো ইস্যুগুলো নিয়ে, রাজ্যের আনোয়ারাদের নিয়ে কেন আমাদের রাজ্যের তথাগত বুদ্ধিজীবীরা চুপ থাকেন, কেন ওনারা নীরব থাকেন। এই নিয়ে আজকে কথা হচ্ছিল। আমাদের আজকের আলোচনায় আছেন নুকল দাস, যিনি টিএমসি থেকে প্রতিনিধিত্ব করছেন, আছে তমন্না, উনি আনোয়ারা ছাত্র সমাজ থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং আমাদের মধ্যে আছেন আমরা বুদ্ধিজীবী অংশের একজনকে পেয়েছি, উনি প্রতিনিধিত্ব করছেন, উনি হচ্ছেন রামেশ্বর ভট্টাচার্য, এবং পাশাপাশি আছেন বিজেপি দলের তরফ থেকে আছেন মৃণাল কান্তিদেব। আমরা আলোচনা করছিলাম আনোয়ারাদের মতো ইস্যুগুলো নিয়ে রাজ্যের বুদ্ধিজীবীরা চুপ থাকেন কেন, কেন নীরব থাকেন। এ নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই আজকে আলোচনা করেছেন অনেক বিষয়, যে বুদ্ধিজীবীদের দিকে আঙ্গুল উঠেছে। তাই আমি যাব যিনি বুদ্ধিজীবীদের মহল থেকে প্রতিনিধিত্ব করছেন রামেশ্বর স্যারের কাছে। রামেশ্বর বাবু, এই অবস্থায় রাজ্যের বর্তমান পরিস্থিতিতে চারদিকে যখন ধর্ষণ, রেপ এগুলো হচ্ছে, ওনারা বলছেন, এই ক্ষেত্রে বুদ্ধিজীবী মহল নিশ্চুপ, এখানে আলো জ্বলছে না, এখানে মোমবাতি মিছিল হয় না বুদ্ধিজীবী মহল থেকে। কিন্তু যখন কথাটা পার্ক স্ট্রিট বা বানতলা এগুলো আসে, তখন এই রাজ্যের বুদ্ধিজীবী মহল রাস্তা গরম করে ফেলে, সেখানে আন্দোলন হয়, সেখানে মোমবাতি মিছিল হয়, সেখানে প্লে কার্ড হাতে হয় বুদ্ধিজীবীদের মহলের হাত থেকে। আজকে রাজ্যের পরিস্থিতিতে আনোয়ারাদের নিয়ে, বিনাদের নিয়ে বুদ্ধিজীবী মহল চুপ কেন? কেন আপনারা চুপ থাকেন? এর আগেই বলা হয়েছে যে আমি নিজেকে বুদ্ধিজীবী মনে করি না। যাই হোক, এখন আমার পাশে টিএমসির প্রতিনিধি আছেন, এদিকে বিজেপির প্রতিনিধি আছেন, বর্তমান যে দলটি শাসন করছেন তার কি প্রতিনিধি থাকলে বোধহয় আলোচনাটা আরো ভালো হতো এবং আমরা জানতে পারতাম যে এই শাসক দলের অবস্থানটা কি বা ভিউজটা কি। না, শাসক দলের তরফ থেকে আমরা শাসক দলকে ফোন করি, আমরা করেছি, কিন্তু ওনারা আসবেন না, আমাদের জানিয়ে দিয়েছেন, তাই আমরা আজকে পাইনি। আমরা চেষ্টা করি। আমরা আনোয়ারা সমাজের পক্ষ থেকে আমরা তমন্নাকে পেয়েছি। আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে বুদ্ধিজীবীদের একটা ভালো ভূমিকা আমাদের পাশের বন্ধুটি মৃণাল পালন করছে, কারণ বেশ নবারুণ এবং শঙ্খ ঘোষের কবিতা মানে আওড়ানো তো বুদ্ধিজীবীদের প্রথম লক্ষণ, ঠিক আছে, একেবারে নিঃসন্দেহে, কারণ এইগুলো যে কোনো মুহূর্তে সব পরিস্থিতিই আওড়াতে হয়। আর কবিদের মুশকিল হচ্ছে কি, আমরা যেমন ব্যক্তিগতভাবে আমরা বলি যে আমরা কবিতা লিখি, কবিতা লিখতে মুশকিল হচ্ছে আমরা যখনই যে কবিতাই লিখি না কেন এগুলো সবসময়ই রাষ্ট্রের বিরুদ্ধেই যায়। এটা সবসময় ব্যবহার করে, পরবর্তী সময় পরিস্থিতি অনুযায়ী এগুলো ব্যবহার করে।
আমি যখন এখন কথা বলার সময় কাব্যগ্রন্থ লিখলাম, সেই কাব্যগ্রন্থ যদি এখন পাঠ করি তার এই বর্তমান সরকারের বিরুদ্ধে যাবে। এই কাব্যগ্রন্থটি যখন জোট সরকার আমলে পুরোপুরি তার বিরুদ্ধে। প্রতিটা সময় কবি সবসময় প্রতিবাদী থাকেন, কিন্তু রিয়েক্টটা হয়তো সঙ্গে সঙ্গে করেন না। তাদের একটা ব্যাপার আছে যে গিয়ে রিয়েক্ট করা, সেটা কবিদের সরাসরি কাজ নয়। মাঠে নামা সবসময় কাজ করেন না তারা, এটা ঠিকই আছে। যিনি গল্প লিখবেন তিনি সবসময় মাঠে নামেন না। তাহলে এই যে আন্দোলন, আমার এই বিষয়গুলি নিয়ে আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে নকুল দাস যেভাবে বলেছেন, এই ক্ষেত্রে আমি একটু মৃদু ইয়ে করছি যে ত্রিপুরা রাজ্য একেবারে সবচেয়ে অন্ধকারতম একটি রাজ্যের একটি চেহারা দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের আমাদের মিডিয়া খুব সচেতন। একটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের মিডিয়া এতই সচেতন যে প্রত্যন্ত অঞ্চলেও যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সঙ্গে সঙ্গে জানছে, এবং মানুষও খুব সচেতন, যেমন মানুষ রিয়েক্ট করছে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যদি আমরা অন্যান্য রাজ্যেও প্রতিদিন ঘটনা ঘটছে, তাহলে আমি ব্যাপারটাকে একটা সচেতন মিডিয়ার উপরে তো আক্রমণও আসে, হ্যাঁ, আক্রমণ আসে, প্রশাসনিক আক্রমণ আসে, এবং তখন এরা সচেতন কিভাবে প্রতিদিনও মানে আমি এটা বলছি যে আমরা যত সব ঘটনা জানতে পাচ্ছি সেটা একটি সচেতন মিডিয়ার জন্যই। প্রতিদিন যে ঘটনাগুলো জানতে পাচ্ছি কোথায় কি না হচ্ছে, এটা সচেতন মিডিয়া। এবং আমরা যখন বুদ্ধিজীবীর কথা বলি তখন একজন সাংবাদিক বুদ্ধিজীবী, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তিনিও বুদ্ধিজীবী, যিনি কবিতা লিখেন তিনিও বুদ্ধিজীবী, যিনি ভালো চিন্তা করতে পারেন তিনিও বুদ্ধিজীবী। নিঃসন্দেহে এই যে ঘটনাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই প্রথমেই বলছিলাম যে এই আন্দোলনটা বুঝে যাচ্ছে যে একটা প্রথম সহপাঠীদের মিলে আন্দোলন, তারা মিলেছেন, তারা আবেগে তারা সঞ্চালিত হয়ে তারা একজোট হয়েছেন, তারপরে অনেকে আবার চলে গেছেন। এইটা আমরা অনেক সময় দেখেছি যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যাচ্ছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন খুব বেশি দূর অবধি এগোতে পারছে না। এটা একটা সমস্যা। তাহলে কোনো না কোনো আন্দোলনের পিছনে যখন না কোনো রাজনৈতিক দলের মদত থাকে না, মানে একেবারে নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ, দল নিরপেক্ষ আন্দোলনটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এটা বেশি দূর এগোতে পারে না। এটা একটা রামেশ্বর বাবু, সেটা এগোবে কিভাবে যদি ছাত্র নেতারা বলে যে এই যে আন্দোলন হচ্ছে, রাস্তা রোকো হচ্ছে, এটা জনদুর্ভোগের কারণ হচ্ছে। যদি এমন কোন ছাত্র নেতা বা ছাত্রনেত্রী বলে থাকেন আমাদের রাজ্যে, সেখানে নিরপেক্ষভাবে একটা ছাত্র আন্দোলন কিভাবে এগোবে? সেখানে তো প্রশ্ন আসে। যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই তার বিরোধিতা থাকবে, কিন্তু আন্দোলনের কতগুলো যে তার যে, যেমন এই আন্দোলনটার ক্ষেত্রে আমরা কি রেজাল্টটা দেখেছি, এই আন্দোলনের ক্ষেত্রে যে কারণেই হোক, এই 20 জন হোক আর 30 জন হোক, সেই আন্দোলনের ইন্টেন্সিটির জন্য বা তাদের সততার জন্যই হোক, এই আন্দোলনের রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হয়েছে যে আজকের পত্রিকায় কিন্তু দেখলাম যে অপরাধী হিসেবে যে শনাক্ত করা হয়েছে যে ভদ্রলোককে, নূর মোহাম্মদ, হ্যাঁ নূর মোহাম্মদ নাকি নূর মোহাম্মদ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বহুদিন পরে দেখলাম, কারণ অনেক ক্ষেত্রে অনেক অপরাধ ঘটে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত অপরাধ উচ্চতম বিচারের থেকে সেই অপরাধ বলে আমরা এতদিন ধরে সোসাইটিতে যাকে জেনেছি তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু কোনো সময় আর সোসাইটি এটা রিয়েক্ট করছে না যে আমরা এতদিন ধরে যাকে দেখলাম সে অপরাধী, এই খুনের অপরাধী, সে জেল খাটলো, কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটাই এমন সিস্টেম যে উচ্চতম ন্যায়ালয় থেকে সেই যে যাকে এতদিন ধরে খুনি বলে জেনেছি তিনি বেকুশল খালাস হয়ে যাচ্ছে। এখন এই যে সোশ্যাল প্রবলেমটা, এটা নিঃসন্দেহে আমাদের যারা চিন্তা ভাবনা করেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা লেখালেখি করেন, যারা রাজনৈতিক লোকরাও আছেন, সবাইকে বিষয়টার সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। এটাও আমার কথা। নিঃসন্দেহে এই বিষয়টা উদ্বেগজনক বিষয়, কেননা এই যে ঘটনাগুলো একটু আগে নকুলদার যেটা বলেছেন যে এটা এখন তো ধরুন রামেশ্বর বাবু, সেটাকে সামাজিক, আমার মনে হচ্ছে যে আমরা যদি এই বিষয়গুলোকে সামাজিকভাবে, আগে যেমন একটা সোশ্যাল গার্ডিয়ানশিপ ছিল, এখন কোনো সোশ্যাল গার্ডিয়ানশিপ নেই। এটা হচ্ছে সবচেয়ে মুশকিল। এই ঘটনাগুলো প্রত্যন্ত অঞ্চলে বারবার ঘটে যাচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলো যেমন ব্যর্থ হচ্ছে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ তো আমরা বলবো কিছুটা পরিমাণে, তারা সেই জায়গায় যেতে পারছেন না, সেই জায়গায় বলে রিয়েক্ট করছে না। কোনো বিরোধী দলের কোনো আমি দেখিনি, এত সব ঘটনা ঘটছে, বিরোধী দলগুলো চুপচাপ বিবৃতি দিয়ে খালাস হচ্ছেন। কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ানো, যে আক্রান্ত তাকে সেবা করা, তাকে আমি দুস্থ অবস্থায় তাকে আমি পাশে যেতে পারলাম কিনা, আমি গত কয়েক বছরে আমি দেখেছি একটি ডেমোক্রেসির ক্ষেত্রে শাসক দলের কিছু ভূমিকা থাকতেই পারে, তার কিছু অ্যাক্সেস হতে পারে, কিন্তু একটি ডেমোক্রেটিক সিস্টেমে একটি রেসপন্সিবল অপোজিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন বুদ্ধিজীবীদের ভূমিকা আছে, নিঃসন্দেহে রেসপন্সিবল অপোজিশনেরও তো ভূমিকা আছে। সেখানে রেসপন্সিবল অপোজিশন দেখছি না যে আক্রান্তের পাশে গিয়ে তার বাড়িতে গিয়ে দাঁড়াতে,
অনেক ঘটনার পাশে। অনেক ঘটনার পাশে এরকম হচ্ছে। এটা যখন আপনাদের কাছে যাচ্ছে অবশ্যই আপনারা রাজনীতিবিদদের উপর ছাড়ছেন, রাজনীতিবিদদের কাছে গেলে ওনারা বুদ্ধিজীবীদের উপর ছাড়ছেন। সেখানে বলে রাখা দরকার, ব্যক্তিগতভাবে সমস্ত বুদ্ধিজীবীদের এক করে লাভ নেই। আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি, তাদের বুদ্ধি অনেক, নিশ্চয়ই এমনিতে তো বুদ্ধিজীবী নয়, তারা যখন এতই বুঝেন তাহলে যখন আমাদের তাদের সাহায্য দরকার পড়ে তখন তারা আমাদের সাথে থাকেন না কেন? না, কেউ কি অ্যাপ্রোচ করেছে? তাহলে পার্ক স্ট্রিট বন্তলা নিয়ে যখন হয়েছিল আপনাদের কি আপনি নিজেকে বুদ্ধিজীবী মানছেন না? ঠিক আছে, আপনি বুদ্ধিজীবী নন। আজকে রাজ্যের বুদ্ধিজীবীরা আন্দোলন করতে গেলে একটা কথা হচ্ছে যে রাজ্যের বুদ্ধিজীবীরা না, আন্দোলন করতে গেলে আন্দোলন যখন পরিচালনা করতে হবে তখন তার একটি পরিকল্পনা থাকবে, কাকে আমি পাশে পাবো, কি আমার মিত্র হতে পারে। সাপোর্ট তো আমরা সেটা নিঃসন্দেহে মোরাল সাপোর্ট আছে, থাকবে না আমরা তো পাইনি। সেটা আমি তো প্রথমেই স্টেটমেন্ট দিয়েছি, যেটা প্রথমেই স্টেটমেন্ট দিয়েছি, মোরাল সাপোর্টটা কে আনবে? আনতে হবে তো। যেমন আমাকে, আমি বলছি যে আমি আগরতলায় ছিলাম না এই ঘটনাগুলো যখন ঘটে, আমি ঘটনা যখন ঘটে তখন ছিলাম না। বুদ্ধিজীবীর অভাব নেই স্যার, অনেক বুদ্ধিজীবী আছে, অনেক থাকতেই পারে, কিন্তু আমাকে যেতে হবে। তাহলে স্যার ওনাদের কাছে যেতে হবে। তাহলে পার্ক স্ট্রিট বন্তলাতে যখন হলো, দিল্লিতে যখন হলো, ওনাদের কাছে থেকে দিল্লি থেকে এসেছেন লোক যে আসুন দিল্লির মেয়েটা নিয়ে আমি অনেকগুলো ঘটনায়, তাহলে কি হবে, এই যে এখানে যে আমাদের যে শহরের মাঝখানে যে একটা মেয়েকে ধরে পেটালো চন্দ্রপুরে, সোমা মজুমদার, ঠিক আছে, সোমা মজুমদারকে ধরালো, কোথাও কোনো কিছু করেছে? কোন বিরোধী দলের এখানে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছে না? সেখানে আপনি বারবার যদি বুদ্ধিজীবী নন, সোশ্যাল লোকরা কোথায় আজকে ধরো এখানে আমার এলাকা, আমি জানি ওখানে কি হয়েছিল, আমি নিজে জানি। আমি এবার বলছি, আমি যতটুকু জানি এই ক্ষেত্রে একটা প্রত্যেকগুলো সেক্টরের জন্য সমস্ত জায়গা সারা ভারত, ত্রিপুরা জুড়ে হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে প্রতিদিন। এবার আমি বলছি সেটা হচ্ছে যে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমি যতটুকু জানি নারীদের উপর এমন অনেক অত্যাচার হয়, সবাই ছাড় পেয়ে যায়, কারোই মানে কেউই এগোতে চায় না, কেউ এগোতে চায় না। এই প্রথমবার ত্রিপুরাতে ছাত্ররা এইভাবে এগোলো, কিন্তু এই আগানোর প্রবলেমটা স্যার আমি এটাই বলছি, পার্ক স্ট্রিট বানতলা যদি দিল্লি ধরে নির্ভয়া সবকিছুতে রাজ্যের বুদ্ধিজীবীরা মোমবাতি কিনতে পারেন, মোমবাতিতে আগুন জ্বালিয়ে সেটা নিয়ে হাঁটতে পারেন, সেখান থেকে কলকাতা থেকে পার্ক স্ট্রিট থেকে লোক এসে বলতে হয় না রাজ্যের বুদ্ধিজীবীরা ভারতবর্ষের অবস্থা এমন দাঁড়িয়েছে, তো ভারতবর্ষের আজকের দিনের যে অবস্থা দাঁড়িয়েছে, আমাদের সারা ভারতবর্ষের সমস্ত মোমবাতি পুড়ে যাবে, চারিদিকে যা হচ্ছে, প্রতিদিন ঘটনা ঘটছে, প্রতিদিন মোমবাতি পোড়াতে। একাধিক ঘটনা ঘটছে। আপনি যদি বহিরাজ্যের জন্য যদি মোমবাতি পোড়াতে পারেন, তাহলে নিজের রাজ্যের মেয়ের জন্য কেন পারবেন না? হচ্ছে না কেন স্যার? আপনি নিঃসন্দেহে পারবেন না। আমি একটু বলছি কেন পারবেন, আমি বলছি পারবে না কেন, নিঃসন্দেহে পারতে হবে। বহিরাজ্যে যখন কোনো ঘটনা হয় তখন এখানে মোমবাতি মিছিল করা যায়, ঠিক আছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে যখন আনোয়ারার হত্যাকাণ্ড হয়, কিংবা তোমাদের জানি না নলেজে আছে কিনা, 2013 সালে অসমের একটা ছেলে শাহিন ইউসুফ খান টিপসেটে একজন অধ্যাপকের যন্ত্রণা পেয়ে, মানসিক যন্ত্রণা পেয়ে সে ফাঁসিতে আত্মহত্যা করেছিল। তারপরে যে অধ্যাপক, উনি নাকি কোন শাসক দলীয় মন্ত্রীর ঘনিষ্ঠ, পুলিশ কিছু করেনি, তার বাবাকে হুমকি দেওয়া হয়েছে, এগুলো মানে রোজানা মোচা, ঠিক আছে। এখন এখানে প্রতিবাদী হতে মানে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে শিরদাঁড়ায়। একটা কথা আছে, এখানে বিখ্যাত লোক বলেছিলেন, তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্যটা কেবল শিরদাঁড়ায়। তোমার শিরদাঁড়া আছে তো তুমি প্রতিবাদ করেছো, আমার শিরদাঁড়া নেই, মানে বুদ্ধিজীবীদের এদের শিরদাঁড়াটা তো ভেঙে চুরমার হয়ে গেছে। কেন আপনি ভেঙে চুরমার হওয়াটাকে কি দৃষ্টান্ত কেন ভেঙে চুরমার হবে? আমি সেটা বলছি। আসলে বুদ্ধিজীবী বলতেই তো সব মানে একদম মেরুদণ্ডহীন, এটা তো ঘটনা না। কারণ যুগে যুগে আমরা দেখি, আজকে আমাদের এই সভ্যতার যেটুকু অগ্রগতি, বিপ্লবী বলে আর বুদ্ধিজীবীরাই কিন্তু সেটা সংগঠিত করে। এবং রাজ্যের ক্ষেত্রে কেন না, রাজ্যের ক্ষেত্রে কেন হচ্ছে না সেটাই বলুন। প্লিজ লেট মি সে। তো এটা সব বুদ্ধিজীবীরা না, কারণ এখানেও এরকম বুদ্ধিজীবীও আছে যে এই প্রতিটি ইস্যুর বিরুদ্ধে তিনি তার সেই কলমটাকে যদ্দূর পারেন ব্যবহার করেন, হ্যাঁ, এবং
সে যদ্দূর পারেন সে ব্যবহার করেন। এখন বহু বুদ্ধিজীবী আছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে মিডিয়াগুলো আছে বা পত্রিকাগুলি আছে যারা চালান বা এখানে এসে যারা কথা বলেন, আমরা এখানে যখন কথা বলছি আমরা কাউকে স্পেয়ার করে কথা বলছি না, যেটা সঠিক নাই সঙ্গত মনে করছি সেটাই বলছি। কাজে বুদ্ধিজীবীদের মধ্যে এটা যুগে যুগেই থাকে, এক অংশ থাকে উমেদার, এক অংশ থাকে নানা রকম নানা রকমের থাকে। কিন্তু আজকে আমরা জানি কবি আমাদের যে এখানে আমরা শঙ্খ ঘোষের কবিতাগুলো পড়ছি, আমরা যদি নকুল রায়ের কবিতা পড়তে পারি, আমরা যদি নকুল রায়ের কবিতাগুলো পড়ি তাহলে দেখবো যে প্রতিটা কবিতাতেই তার এই প্রতিবাদ এবং জায়গা আছে। নেই যে নয়, সে তার কাজটি হচ্ছে তার কলমের দ্বারা সে তার কাজটি করে যাচ্ছে। সেটা তো কলকাতা এবং দিল্লিতে ঘটনা ঘটলে, না না এখানে না না আজকে ওনারা বলছেন সিদ্ধান্ত ভেঙে গেছে। এটা একটু গণতন্ত্র এখানে আজকে মৃণাল শঙ্খ ঘোষ পড়বে, নকুল রায় পড়বে না। মুশকিলটা হচ্ছে এখানে আমি নকুল রায়কে জানবো না, আমি বলছি যে এখানে আর যারা যারা কি লিখছেন সেটা আমরা দেখবো না। এই মুশকিলটা তুমি জানো না বাবা, জানো না বলে কথা বলো। আমি প্রথমবার এসেছি এই আন্দোলনে, কিন্তু এসে আপনি যখন এসেছি আমি আপনাদেরকে পাই। তুমি পাবে কিভাবে? তুমি তো 50 বছরের ইতিহাস জানতো না কারা বর্তমান পরিস্থিতিতে। বর্তমান পরিস্থিতি ঠিক আছে, আমার একটা পয়েন্ট স্যার, আপনি কবি নকুল রায়ের কথা বলেছিলেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে আনোয়ারা ছাত্র সমাজ অ্যাকচুয়ালি অনিল সরকারকে আওড়াতে চাইছিল। অনিল সরকারের একটা কবিতা আছে জেলের চিঠি, কটা লাইন আমি বলি। মাঝে মাঝে চোখের ডগায় যন্ত্রণারা ফোঁসে, মনে হয় দুহাত তুলে দারুণ শব্দ করে তুলপার করে ভাঙি কিছু। আনোয়ারা ছাত্র সমাজ আসলে অনিল সরকারের কবিতার মতোই তোলপার করতে চাইছিল। বিনিময়ে কি পেয়েছে জানেন? বিনিময়ে পশ্চিমবঙ্গের এক নবারুণ লিখেছেন, আমি পেট্রোল ঢেলে সব আগুন নিভিয়ে দেব। আরেক নবারুণ দাদা এখানে এটার ফলিত প্রয়োগ করতে চেয়েছিলেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই ক্ষেত্রে উনি আর এক ছাত্র নেতার কথা বলেছেন, পাশাপাশি আপনাদের যদিও আপনি বুদ্ধিজীবী মনে করেন না নিজেকে, কিন্তু রাজ্যের যারা বুদ্ধিজীবী ওনাদের উনি মৃণাল বাবু শীত দ্বারা ভাঙা বলছেন। আসলে এটা কারণ কি? কেন ওনাদের শীত দ্বারা? সমস্ত জায়গাতেই মুঠেই না শীত দ্বারা ভাঙে না। এখানে যে অনেকেই আছে পশ্চিমবঙ্গে দেখেছি একসময় যারা প্রচন্ড বিপ্লবী কবিতা লিখতেন তারা এখন সেবাদাস হয়ে গেছে। ছাত্ররা আপনাদের কাছে যায়নি না, প্রশ্নটা এখানে যাওয়া না যাওয়ার প্রশ্নটা। তাহলে আপনি কি বলছেন ছাত্ররা গিয়ে এক একজনের ঘরে ঘরে গিয়ে এটা কি আমার এই 60 বছরে ত্রিপুরা রাজ্যের প্রতিদিন আমি যে ঘটনা পাচ্ছি, আমার এখানে প্রতিদিন এসে আমি যে ঘটনা পাচ্ছি, এই 60 বছরে কয়টা আসামি জেলে গেছে স্যার? এটাই তো গেছে। কারা শাস্তি পেয়েছে? শাস্তি পেয়েছে। এক মাস লাগাতার এত বড় আন্দোলন কখন হয়েছে স্যার? না, আমি তো প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। এটার যে এই আন্দোলনের যে প্রথম কথা হচ্ছে এ যাবৎ যত আন্দোলন হয়েছে ত্রিপুরা রাজ্যে, এটা আমি প্রথমেই কিন্তু তার স্বীকৃতি দিয়েছি, এটার দিকে আমার নজর আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিন্তু স্যার এই নিরপেক্ষ আন্দোলনের মধ্যেও কিন্তু অনেকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এটা তো করবেই। কেন? আমরা প্রথম থেকে ওই প্রথম 13 তারিখ থেকে বলে আসছি অবশ্যই সেখানে রাজনৈতিক রং যাতে না লাগে এটা প্রথম কথা হচ্ছে যে তুমি আন্দোলন করবে, আমি তো প্রথমেই বলছি এটা সামাজিক আন্দোলন হিসেবে একটা অভিনব। শত্রুকে টিএমসি আমাদেরকে অ্যাডভাইস দিয়েছে স্যার, টিএমসি আমাদের অ্যাডভাইস দিয়েছে। লড়াই করছো সেই তোমার শত্রু। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোন রাজনৈতিক দলকে আমরা সাথে পাইনি, কিন্তু এখন সবাই এসে এটার মধ্যে ঢুকবার চেষ্টা করছে। তোমরা কোনো রাজনৈতিক দলকে প্রথমত সাথে পাওনি, এখন সবাই চাইছে যে নিজের ফায়দাটা নিতে তোমাদের এই যারা টিএমসি হেল্প করেছে কিছু অ্যাডভাইস। আমরা নিজেরা তো কিছু করতে পারি না, অনেক দাদা আছে যাদেরকে আমরা বলেছি দাদা আমরা এটা করছি, এটাকে আমরা ঠিক করেছি, তারা বলছে হ্যাঁ যাও তোমরা ঠিক করেছো। এটাকে যদি দাদা বলে যে আমাদেরকে ওরা পরিচালনা করছে তাহলে তো কিছু না। প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা ছাত্র আন্দোলনে বা ছাত্র যদি সংগঠন থেকে অনেকগুলো সংগঠন আছে, সেক্ষেত্রে এসএফআই যারা সাংগঠনিক কাজে আজকে রাজ্যের মধ্যে অনেক কিছু করে থাকে, রাজ্যের বাইরেও হয়ে থাকে সাংগঠনিক কাজ, সেক্ষেত্রে এসএফআই সাহায্য পেয়েছো? একদম। তো তারা তো উল্টো পেট্রোল ঢেলে আগুনটা নেভাতে চেয়েছিল, কিন্তু বাস্তবে পেট্রোল ঢেলে আগুন নেভানো যায় না। হ্যাঁ, আমরা আলোচনায় ফিরে আসছি। আজকে বলছে যে বুদ্ধিজীবী মহলের শীত দ্বারা ভাঙা, কিন্তু কেন? এর পেছনে কারণ অনেকটাই নির্দিষ্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমি রামেশ্বর বাবুর কাছে গিয়ে আমি শেষ করে নেব আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। সেটা হচ্ছে আজকের পরিস্থিতি থেকে আপনি বিশ্বাস করেন যে বুদ্ধিজীবীদের যারাই আছে ত্রিপুরা রাজ্যে তাদের এগিয়ে আসা উচিত এরকম ঘটনাগুলোতে? হ্যাঁ, নিঃসন্দেহে। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে যেটা একটু আগেই খুব অসাধারণ একটি অবজারভেশন তমন্না রাখলো,
সেটাই আগামী দিনে খুব দরকার। এই তরুণ প্রজন্মের কাছ থেকে এই যে আমি যে অবজারভেশনটা পেলাম, হতে পারে আমরা বুড়িয়ে যাচ্ছি, আমাদের সেই রকম আর নজর নেই বা সেই রকম শিরদাঁড়া নেই, হতেই পারে, এটা আমরা স্বীকার করছি। কিন্তু আজকে একজন নাবালক ধর্ষণ মানে একজন নাবালিকা ধর্ষিত হতে পারে, কিন্তু নাবালকের কোনো শাস্তি হবে না। এই যে বিচার ব্যবস্থা, এই যে সোসাইটি এই জায়গায় চলে যাচ্ছে, এবং আর সত্যিই যদি আমাদের যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে ভাবি বা অন্তত সুচিন্তক বলে ভাবি, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সাংবাদিক, যে পেশাই যেখানেই থাকুন না কেন, অন্তত যারা ছাত্র তাদের অভিভাবক হিসেবেও যারা আছেন, তারা যদি আজকে কনসার্ন না হন সোসাইটির এই অবস্থায়, এই জায়গায়, তাহলে একটা ভয়ানক বিপদের দিকে আগামীতে আমাদের যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে কথা। বিপদ নানা দিক থেকে আসছে, আমাদের সমস্ত কিছুতেই সতর্ক থাকতে হবে। এবং নিঃসন্দেহে এইসব যারা অভিভাবক যারা আছেন, নিঃসন্দেহে তরুণরা আন্দোলন করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে চাইছেন অবশ্যই বুদ্ধিজীবীদের ভূমিকা নেওয়া উচিত। নিঃসন্দেহে একদম খোলা মনে সতর্কভাবে এই ভূমিকা এগুতে হবে সোসাইটির নানা দিক থেকে। আমি রামেশ্বর স্যারের সাথে একমত। আমি রামেশ্বর স্যারের সাথে একটাই অ্যাড করতে চাই যে আজকে আমাদের উচিত ভুলে যাওয়া কে বুদ্ধিজীবী কে বুদ্ধিজীবী না। আপনারা সবাই হচ্ছেন অভিভাবক, আফটার অল হিউম্যান বিং। আমি শেষে শক্তি চট্টোপাধ্যায়ের দুটো লাইন কোট না করলেই হচ্ছে না। আমি বলবো দুটো লাইন হচ্ছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আগে বুদ্ধিজীবীরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, দ্যাটস ইজ এনাফ। স্যার আমি এখান থেকে এতটুকুই বলতে চাইবো, আমরা কোনো ক্রেডিট নেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য, কিছু পাওয়ার জন্য আমরা এটা করিনি। আমরা জাস্ট প্রথম থেকে একটাই কথা বলে যাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। অ্যান্ড এখন এখান থেকে আমি এটাও বলতে চাইবো যে যারা যারা আনোয়ারা হত্যাকাণ্ডে সত্যকে গোপন করার চেষ্টা করেছিল, তাদের সকলকে এরকম শাস্তি দেওয়া দরকার যাতে পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের আর কেউ এরকম কিছু করার আগে এই কেসটার ব্যাপারে একবার ভাবে, আর ভেবে এরকম একটা কাজ করা যে না যেতে করতে পারে। সকলকে শাস্তি দিতে হবে, আর যে ডাক্তার ছিল ওকেও উপযুক্ত শাস্তি দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের আলোচনায় আমাদের তর্কযুক্তি গপ্পে ছিলেন। দর্শক যারা দেখছেন, যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, যারা টিভিতে দেখছেন সরাসরি, তো আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে বুদ্ধিজীবীরা, যারা রাজ্যের বুদ্ধিজীবী, অবশ্যই এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের এই কর্মে, এই আন্দোলনে তাদেরকেও ভূমিকা নিতে হবে। পার্ক স্ট্রিট বা বনতলা বা দিল্লির নির্ভয়া কাণ্ডে যদি এখানেও মোমবাতি মিছিল হয়, এখানেও প্রতিবাদ হয়, তাহলে ত্রিপুরার যদি এরকম ঘটনাগুলো, আনোয়ারার মতো ঘটনাগুলো, বিনার মতো ঘটনাগুলো ঘটে, তবে প্রতিবাদ হবে না কেন? অবশ্যই বুদ্ধিজীবীকে যে কোনো বিষয়ে, আজকে যখনই রাজ্যের ক্ষেত্রে শাসনতান্ত্রিক বা এরকম সামাজিক বিষয়ে দুর্ব্যবহার নেমে আসতে হবে, বুদ্ধিজীবীদের, ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। আগামী তর্কযুক্তি গপ্প দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।